আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। রসকাটের নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যোজ্যতা স্তর। নবম দশম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছো তোমাদের কাছে যোজ্যতা স্তরটা খুবই কমন একটা বিষয়। তো আজকে ক্লাসে আমরা যোজ্যতা স্তরটা শেখার মাধ্যমে আমরা একটা এমসিকিউ আজকে নিশ্চিত করে ফেলবো, ঠিক আছে? তো প্রথমে যোজ্যতা স্তরটা পড়তে গেলে আমাদের দুটো জিনিস সম্পর্কে আগে জানতে হবে। একটা হচ্ছে ধাতু, আর একটা নাম কি অধাতু। তাহলে ধাতু অধাতু চেনার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো ইউজ করি সেটা হচ্ছে নামের শেষে যদি আম উচ্চারিত হয়, ঠিক আছে? নামের শেষে তোমার যদি কি আম উচ্চারিত হয় তাহলে আমরা তাকে ধাতু ধরে নিই, ঠিক আছে? আর নামের শেষে যদি দৈন্তান্ন উচ্চারিত হয় তাহলে তাকে আমরা অধাতু ধরে নিই, ঠিক আছে? আর রসায়নের ভাষায় যদি আমরা বলি ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি 1 অথবা 2 অথবা তোমার কি 3 থাকে তখন তাকে আমরা ধাতু হিসেবে চিহ্নিত করি। আবার যদি ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5টি 6টি অথবা কয়টি থাকে 7টি থাকে তখন তাকে আমরা অধাতু হিসেবে চিহ্নিত করি, ঠিক আছে? আর যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমাদের 4টি থাকে, ঠিক আছে, তাহলে আমরা তার উপধাতু হিসেবে চিহ্নিত করে নিই, ঠিক আছে? তো এই বিষয়টা আমরা আগে একটু ক্লিয়ার করে নিলাম। নামের শেষে যদি আম উচ্চারিত হয় তখন তাকে আমরা ধাতু হিসেবে চিহ্নিত করব। নামের শেষে যদি তোমার দৈন্তান্ন থাকে তখন তাকে আমরা অধাতু হিসেবে চিহ্নিত করব। আর রসায়নের ক্ষেত্রে বা রাসায়নিক ভাষায় যদি আমরা তাকে চিহ্নিত করি ইলেকট্রন বিন্যাস করার পরে যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টি অথবা 2টি অথবা কয়টি 3টি থাকে তখন তাকে আমরা ধাতু হিসেবে চিহ্নিত করব। যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4টি থাকে তখন আমরা তাকে উপধাতু হিসেবে চিহ্নিত করব। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5টি অথবা 6টি অথবা কয়টি 7টি থাকে তখন তাকে আমরা অধাতু হিসেবে চিহ্নিত করে নিব, ঠিক আছে? তো আমরা ধাতু অধাতুর সুন্দর করে চিনে ফেললাম। তো ধাতুর ক্ষেত্রে এবং অধাতুর ক্ষেত্রে মনে রাখবা সবাই, ধাতুর ক্ষেত্রে এবং অধাতুর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একই নিয়মের মাধ্যমে আমরা যোজ্যতা স্তরটা আগে চিহ্নিত করব, ঠিক আছে? তাহলে একটা জিনিস মনে রাখবো, যোজ্যতা স্তরটা কি বা কাকে বলে। কোন পরমাণু, ঠিক আছে, কোন পরমাণু সর্বশেষ কক্ষপথকে, কোন পরমাণু পরমাণু এই ক্ষেত্রে ধাতু হইতে পারে অধাতু হইতে পারে, ঠিক আছে? ধাতু হইতে পারে আবার কি হইতে পারে অধাতু হইতে পারে। কোন পরমাণু সর্বশেষ কক্ষপথকে, কোন পরমাণু সর্বশেষ, ঠিক আছে, কোন পরমাণু সর্বশেষ কক্ষপথকে সাধারণত কি বলা হয়? যোজ্যতা স্তর বলা হয়, মনে রাখবা। কোন পরমাণু সর্বশেষ যে কক্ষপথ থাকবে তাকে আমরা কি বলবো? যোজ্যতা স্তর বলবো, ঠিক আছে? তো আমরা ধাতুর ক্ষেত্রে যদি আগে একটা উদাহরণ দেখি, যেমন মনে করো সোডিয়াম, যেহেতু নামের শেষে তোমাদের আম উচ্চারিত হয়েছে তাহলে আমরা খুব সহজে বলতে পারি সোডিয়াম একটা কি ধাতু। তাহলে চলো ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে দেখি তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টি অথবা 2টি অথবা 3টি হয় কিনা। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 তারপর 2p6 তারপর হচ্ছে তোমার কত 3s1। এই ক্ষেত্রে 1 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে 2 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে তোমার কত 3 নাম্বার কক্ষপথ। তা 3 নাম্বার কক্ষপথের মধ্যে কোন অরবিটাল আছে? শুধুমাত্র s অরবিটাল আছে। s অরবিটাল ইলেকট্রন কয়টা? একটা। তাহলে আমাদের কিন্তু ফর্মুলার মধ্যে বলে গেছে যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টি অথবা 2টি অথবা কয়টি থাকে? 3টি থাকে। যে কোনো একটা থাকলেই কিন্তু সে কি হিসাবে পরিচিতি লাভ করবে? ধাতু হিসাবে পরিচিতি লাভ করবে। তাহলে আমরা বলতেই পারি সোডিয়াম একটা কি ধাতু। তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের যোজ্যতা স্তরটা কত? আমরা কি বলছি? কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথ, কোন পরমাণুর কি সর্বশেষ কক্ষপথ। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ যে কক্ষপথটা তুমি পাবা এটাই তার কি যোজ্যতা স্তর। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে সোডিয়ামের যোজ্যতা স্তর কত, তাহলে তুমি খুব সহজে বলতে পারবা সোডিয়ামের যোজ্যতা স্তর হচ্ছে কত? 3। কারণ তার 3 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রন বিন্যাস শেষ হয়েছে, ঠিক আছে? আমরা যদি আরো একটা ইলেকট্রন বিন্যাস করি, ঠিক আছে, যেমন মনে করো আয়রন ইলেকট্রন বিন্যাস আমরা করলাম। তো আয়রনের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা কত? 26। এই ক্ষেত্রে 1s2 2s2 তারপরে 2p6 3s2 তারপরে কত 3p6, ঠিক আছে? তারপরে যদি আমরা লিখি তোমার কি 4s2 3d কত, যেহেতু 20 তখন কত হবে 6 26, ঠিক আছে? এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা হচ্ছে তোমার 4 নাম্বার। যেহেতু সর্বশেষ কক্ষপথ সংখ্যা 4, তাহলে এই ক্ষেত্রে আয়রনের যোজ্যতা স্তর কত হবে? 4 হবে। কথা বুঝতে পারছো কি বলছি? তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত জানি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এরা সবাই কিন্তু কি অবস্থান্ত ধাতু, এরা সবাই কি অবস্থান্ত ধাতু। তাহলে আমরা কিন্তু ধাতুর ক্ষেত্রে খুব সহজে চিনতে পারলাম যোজ্যতা স্তরটা কত। এই ক্ষেত্রে যদি আমরা একটা অধাতুর ক্ষেত্রে উদাহরণ দিই তুমি খুব সহজে বুঝতে পারবে। যেমন অধাতু হিসাবে যদি আমি ক্লোরিন নিলাম, তাহলে আমরা ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা করো, তাহলে এই ক্ষেত্রে 17, ঠিক না? তাইলে 17 যদি হয় তাহলে 1s2 2s2 2p6 তারপরে হচ্ছে 3s2 তারপরে কত 3p5। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো 3 নাম্বার কক্ষপথে গিয়ে কিন্তু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়েছে, ঠিক আছে? তাই আমরা খুব সহজেই বলতে পারি ক্লোরিনের যোজ্যতা স্তর কত? 3। কথা বুঝতে পারছো? কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ সংখ্যা, কোন পরমাণু ইলেকট্রন বিন্যাসে, এই কথা লিখতে পারো, ঠিক আছে? কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ
কক্ষপথকে আমরা সাধারণত কি বলি, যোজ্যতা স্তর। ঠিক আছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে যখন পরীক্ষা উত্তর করতে যাই এমসিকিউ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি এসে থাকে এই এমসিকিউটা। তোমার কি প্রশ্নটা এরকম থাকে, যেমন যে তোমার মনে করো প্রশ্নটা এরকম থাকলো, ফসফরাসে, ঠিক আছে, যোজ্যতা স্তর কত, ফসফরাসে যোজ্যতা স্তর কত, যোজ্যতা স্তর কত। ঠিক আছে, আমার মনে করো এমসিকিউ তে এরকম থাকলো, তাহলে প্রথমে 2, তারপরে মনে করো 3, তারপরে মনে করো 4, তারপরে মনে করো 5, এরকম দেওয়া আছে। তাহলে তুমি কিভাবে কি করবা, তাহলে প্রথম কাজ হচ্ছে ফসফরাস যেহেতু দেওয়া আছে, তাহলে তার পারমাণবিক সংখ্যা 15, ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবা। ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে তুমি খুব সহজে খুঁজে বের করতে পারবা তুমি এই ক্ষেত্রে উত্তর কি 2 হবে, 3 হবে, নাকি 4 হবে, নাকি 5 হবে। তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করো। তাহলে ফসফরাসের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 15 হইলে 1s2 2s2 2p6, তারপরে কত 3s2 3p3। তাহলে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, এটা কয় নম্বর, 3 নম্বর। তাহলে এই ক্ষেত্রে তার যোজ্যতা স্তর কত, 3 নম্বর। কেন, কারণ সর্বশেষ কক্ষপথ কত নম্বরে গিয়ে ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়েছে, 3 নম্বর কক্ষপথে আমার ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়েছে, তাই ফসফরাসের যোজ্যতা স্তর কত, 3। মনে রাখবা ধাতুর ক্ষেত্রে এবং অধাতুর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে এবং কি অধাতুর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের সংখ্যাটাই হচ্ছে আমার পর্যায় সংখ্যা। ধাতুর ক্ষেত্রে এবং অধাতুর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই সর্বশেষ কক্ষপথ যে সংখ্যাটা থাকবে এটাই তোমার কি সংখ্যা, যোজ্যতা স্তর সংখ্যা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। রসায়নের ঘর থেকে প্রতিনিয়ত এরকম ক্লাসগুলো আসতে থাকবে, সবাই রসায়নের সাথে সংযুক্ত থাকবে, ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।